আচ্ছা আচ্ছা, তারপরে কোনো প্রবলেম আছে, মানে কোনো কিছু বুঝতে সমস্যা? না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলেন পিএইচডি সলভ করেন, আমি তো আম, দেখছি আপনি এগুলা কোন ফটোশপে সময় কোনটা ইউজ পিএইচডি করেন। করতে হবে? আচ্ছা, কোন সময় কোনটা ইউজ করতে হয় সেটা আমরা প্রজেক্ট করার সময় দেখব। তারপর আমি যে সময় যে প্লাগইন দেখাই ওটার ইউজ কেস সম্পর্কে বলি, তো যে এটা এই সময় ইউজ করা হয়। তারপর বিভিন্ন সাইটের ডেমো দেখাই, যে এই এই প্লাগইনটা ওই সাইটে ইউজ করছি, এরকম আর কি। তো সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে আপনার ডিজাইন করতে করতে ডিজাইন সেন্স মানে বেড়ে যাবে, যে কোন সময় কোন প্লাগইন ইউজ করতে হবে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই, এগুলো ব্যাপার না। আগে প্লাগইন ইউজ করা শিখেন, যে প্লাগইন কিভাবে ইউজ করবেন। স্ক্রিন দেখতেছেন না? হ্যাঁ ভাই। এই যে এখানে আমরা গত ক্লাসে যে আউটকারাজল মানে দেখাইছি, আউটকারাজলটা এখানে অ্যাকচুয়ালি ইউজ করছি, আউল অথবা স্লিক, বুঝছেন? এভাবে আরো কত অনেক জায়গায় আছে, যেমন আমরা নেক্সট ক্লাসে অথবা আজকের ক্লাসে ম্যাগনিফাইং পপ আপ নামে একটা প্লাগইন দেব। এটার কাজ হচ্ছে এরকম, যে কোনো ইমেজকে মানে পপ আপ করে আনা, অ্যাকচুয়ালি এটা ম্যাগনিফাইং পপ আপ, বুঝছেন? তারপর আর বিভিন্ন ধরনের প্লাগইনের কথা বলছিলাম আপনাকে, তারপর কাউন্টার, তারপর হচ্ছে সর্টিং, ফিল্টারিং, বুঝছেন? তারপর আবার এই যে একটা বিভিন্ন সাইটে দেখেন না, যে কোনো কার্ড হওয়ার করলে এরকম অ্যানিমেশন করে আসে, বা স্ক্রিন দেখতেছেন? ভাই। এই যে দেখেন কত সুন্দর, আমি হওয়ার করতেছি আর অ্যানিমেটেড করে আস্তে আস্তে, এগুলো অ্যাকচুয়ালি সুন্দর, মানে দেখতে সুন্দর লাগে। জাস্ট প্লাগইনগুলো কোড দেওয়া আছে, আপনি জাস্ট কোডগুলোকে ইউজ করবেন, এইটুক, আর কিছুই না। এগুলো অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে জাভা কি ভ্যানিলা টিলস, মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, মানে প্লাগইন। ওটা আপনি সব ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন, যেমন রিয়েক্ট বলেন কি অথবা ভিউ বলেন, তো অ্যাঙ্গুলার, আর মানে যে কুইরি সাপোর্ট লাগবে না এটার জন্য, জাস্ট এই প্লাগইনের সিডিএনটা মানে দিবেন, তারপরে হয়ে যাবে, সমস্যা নেই, এগুলো আমরা দেখবো। তো তাহলে কাজ শুরু করি। আপনার কোনো ইয়ে আছে, প্রবলেম আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা, ওয়েল, আজকে আমাদের 29তম ক্লাস। সো ওডিটা ওপেন করি। হ্যাঁ, টার্মিনাল দুইটা কেন? ও আচ্ছা, অফিসেরটা এখন অফ করে নেই, স্থির অস্থির। এই যে দেখছেন, এগুলো হচ্ছে লারাবেলের কোড, এগুলো আপনি করতে পারবেন এক সময়, ইজি। ডু নট সেভ, জি ইনশাআল্লাহ। সো ওয়েল, আমাদের 29তম ক্লাস, যে করি প্লাগইন 29। সো আমরা আউল ক্যারোজেল দেখছিলাম, আজকে আমরা দেখবো প্রথমে স্লিক ক্যারোজেল, তারপর আমাদের জাভাস্ক্রিপ্ট টিএলএস ওইটা ইমপ্লিমেন্ট করা দেখবো। আউল ক্যারোজেলের এটা কাইটা দিয়ে সম্পূর্ণ আমারও কান্দা বন্ধা। রিসোর্সেস। ভাই কথা স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ ভাই। ওকে ফাইন, বোঝা গেলে বুঝতে। সো আজকের ক্লাসে আমরা স্লিক ক্যারোজেলকে ইমপ্লিমেন্ট করব প্রথমে। এসএলআই স্লিক ক্যারোজেল, ওয়েল অ্যাকচুয়ালি স্লিক ক্যারোজেল আমাদের আউল ক্যারোজেলের মতোই সেম। আমি আপনি এই গুগলে সার্চ করুন স্লিক ক্যারোজেল, তারপরে স্লিক ক্যারোজেলের গিটহাবে যাবেন, তারপরে এখানে বিভিন্ন স্লাইডের ডেমো দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করবেন, যে আপনি এখন কোন প্রজেক্টে কোনটা ইউজ করবেন, ইটস আপ টু ইউ। সো আপনার জাস্ট জানা হলো যে এই ধরনের স্লাইডার আছে। সো এগুলো কোথায় আছে? স্লিপ ক্যারোজেল অথবা আউল ক্যারোজেল। তারপর এই তো বিভিন্ন, জাস্ট আপনি ওইগুলো জানছেন, পর আপনার প্রয়োজন মতো করে ইউজ করবেন। এই যে দেখুন কত রকমের মানে স্লাইড আছে, এই যে আবার এদিকে একটা ডিজাইন আছে, মানে ফেড ইন ফেড আউট, আস্তে আস্তে লেজি লোডিং করে হচ্ছে অ্যাকচুয়ালি। তারপরে এটাকে, এটা আছে মানে অটো প্লে, মানে অটোমেটিক প্লে হবে, ঠিক এটা মানে ফেড আউট, এই যে ফেড ইন ফেড আউট, অ্যাকচুয়ালি এইটাই আমার সাইডকে।
এটাই, এই যে দেখেন আমার ইমেজটা একটা ফেড ইন ফেড আউট করে আসতেছে না, এই যে আপনি এখানে নোটিস করেন এটার এটা সেম না, দেখেন। ও আচ্ছা, এখানে তো হবার করতে হবে, এই যে দেখেন ফিড ইন ফিড আউট করে আসতেছে। সো জাস্ট আপনি এখন জানলেন যে ফিড ইন স্লাইডারটা এখানে আছে, সো আপনি আপনার প্রজেক্টে তো অবশ্যই এভাবে ইউজ করতে পারবেন, বুঝছেন না? জাস্ট আপনার এখন জানার দরকার যে স্লাইডারগুলা মানে আমরা এর আগে সিএসএস অথবা এইচটিএমএল যেভাবে দেখছি, প্রথমে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখছি, পরে কয়েকটা ইউজ কেস করছে, আস্তে আস্তে আমরা এগুলোর সাথে ইউজ টু হয়ে গেছি যে এগুলো এখানে আছে, আমরা এখন আমাদের প্রয়োজন মতো করে ইউজ করবো। এখানে মানে অসংখ্য ডেমো দেওয়া আছে, তো সবগুলা ডেমো তো আর মানে হাতে ধরে তো দেখানো মানে পসিবল না। আপনি একটা আমি আপনাকে একটা দেখাবো, তারপরে আমি আপনাকে বলে দেবো যে এটা বিভিন্ন অপশন এভাবে আপনি অ্যাড করতে পারবেন। তারপর জাস্ট আপনি বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম যদি হয় তাহলে ওই প্রবলেমগুলো আমাকে মানে বলবেন, পরে আমি এগুলো সলভ করে দেবো। আর ক্লাসে তো সবগুলো দেখানো যায় না, তাহলে তো ক্লাস ডিউরেশন হবে 2-3 ঘন্টা, তো ইটস টোটালি কম্পারসন, বুঝছেন? সো ওয়েল, আমরা স্লিক ক্যারোসেলে সাইডে আসার পর আমাদের এখন মানে তাদের সিডিএন লিঙ্কগুলো লাগবে, যে আমাদের একটা সিএসএস ফাইল অ্যাড করতে হবে আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করতে হবে, অথবা এই তো। সো আমরা স্লিকের এখানে গেট ইট নাও এটাতে ক্লিক করলে আমাদের একদম নিচে যে মানে নিয়ে যাবে আমাদের সিডিএনগুলোতে। এই যে এখানে সিডিএনে দেওয়া আছে, আপনি সেগুলো ডাউনলোডও করে নিতে পারবেন। সো ইটস আপ টু ইউ। যদি ডাউনলোড করে নেন তাহলে জাস্ট আপনার লোকাল মেশিনে আপনি সাপোর্ট দিতে পারবেন, যে আপনার লোকাল মেশিন আছে, এখন আপনার নেট যদি না থাকে সমস্যা নেই, আপনার লোকাল মেশিন থেকে সে সিডিএনগুলো নেবে, মানে অ্যাকচুয়ালি মানে পাথগুলা। আর যদি সিডিএন ইউজ করেন তাহলে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। সো ইটস টোটালি আপ টু ইউ। সো আমরা আজকে ক্লাসে আমি সিডিএন ইউজ করে দেখি। সো স্লিক ক্যারোসেল ইউজ করার জন্য প্রথমে আমাদের সিএসএসটাকে কপি করি। স্লিক ক্যারোসেলের যেগুলো আউট ক্যারোসেল ছিল এগুলো ডিলিট করে দেই, কারণ আউট ক্যারোসেল আমাদের প্রয়োজন হচ্ছে না। স্লিক ক্যারোসেল এতোয়াল স্লিক ক্যারোসেলের সিএসএসটা এড হচ্ছে, এখন আমাদের স্লিক ক্যারোসেলের জেএস ফাইলটা লাগবে। সো জেএস ফাইলটা নিলাম, resources out carousel, instead of out carousel it would be slick carousel, SLICK slick carousel। কই এই যে আমাদের স্লিক ক্যারোসেলের সিডিএন গুলা লিংক আপ করা হয়েছে। এগুলো ইনশিওর হওয়ার জন্য আপনি কি করবেন, ভিউ পেজ সোর্সে গিয়ে আপনি যে লিংকে ক্লিক করবেন, মানে যে লিংক চেক করবেন ওই লিংকে ক্লিক করবেন। যদি ডাটা আসে তার মানে আপনার লিংক আপ ঠিক আছে, আর যদি ডাটা না আসে তার মানে লিংক আপ কোনো গড়বড় আছে, পরে ওটা ফিক্স করে নেবেন। সো আমাদের লিংক আপ করা হয়েছে, এবার আমরা দেখি কিভাবে আমরা স্লিক ক্যারোসেল ইউজ করতে পারি। সো প্রথমত আমরা ডেমোজ দেখলাম যে কী কী ডেমোজ আছে, তারপর হচ্ছে ইউজেস আমরা কীভাবে ইউজ করতে পারি। এই যে আমাদেরকে বলে দিছে যে ইউর HTML মার্কার আপ, আমাদের HTML মার্কার আপটা এরকম হবে। প্রথমে আমাদের একটা মেইন প্যারেন্ট ডিভ নিতে হবে, তারপর প্যারেন্ট ডিভের ভিতরে আমাদের মানে চাইল্ড ডিভের ভিতরে আমাদের কন্টেন্টগুলোকে দিতে হবে। কন্টেন্ট আমাদের যে কোনো কিছু হতে পারে, কন্টেন্ট কুড বি একটা সিম্পল টেক্সট, আর কন্টেন্ট কুড বি একটা ইমেজ। এটা আমাদের উপর ডিপেন্ড করে যে কন্টেন্টগুলোকে আবার একটা প্যারেন্ট ডিভে মানে র্যাপ করে নিতে হবে, মানে বিষয়টা বুঝছেন? তাহলে আমি প্রিন্টারে যাই, প্রিন্টার অনেক সময় আমাদের প্যারেন্ট আর চাইল্ড ডিভ নিয়ে ডিফারেন্স হয়ে যায়। সো এটা মনে করেন আমাদের প্যারেন্ট ডিভ, DIV প্যারেন্ট ডিভ, আর এটা হচ্ছে আমাদের চাইল্ড ডিভ, DIV। এটা একটা চাইল্ড ডিভ হবে, তারপর এটা একটা চাইল্ড ডিভ। সো এই চাইল্ড ডিভের ভিতরে আপনি চাইলে মানে আপনার ডিজাইনগুলো করবেন। সো এখানে আপনি একটা ইমেজ রাখতে পারেন, অথবা একটা মানে একটা বড়সড় কন্টেন্ট রাখতে পারেন, যেমন আমাদের ব্যানার সেকশনে হয়। এই দুটার প্যারেন্ট তো হচ্ছে আমাদের এটা, তাই না? এই দুটার প্যারেন্ট এরকম রেখে একটা প্যারেন্ট রাখতে হবে, তারপর আমাদের চাইল্ডের ভিতরে আমাদের ডিজাইনগুলো রাখতে হবে। সো আপনি যদি এখানে একটা চাইল্ড একটা ডিভ দিলেন, আবার এখানে যদি আবার H1 দেন, মানে তাহলে এটাতে একটা ব্রেক করছে, যে অ্যাকচুয়ালি এখানে ডিপ করে আসতেছে, এখানে H1 একটা চাইল্ড যদি হয় আমাদের স্লাইডের সাথে মানে এটা যায় না। তারপর যদি H1 দিতে চান, H1টা একটাকে ডিভের ভিতরে দিবেন, তাহলে আলটিমেটলি কি দেখা যাবে, আমাদের একটা হায়ারার্কি আকারে আসবে, কিন্তু এই দুটার প্যারেন্ট থাকে আমাদের এই মেইন ডিভ, আর এই ডিভের ভিতরে মানে যা কিছু থাকতে পারে ওটা আমাদের মানে কনসার্ন করার ব্যাপার না, বুঝছেন? যে ডিভগুলো কীভাবে ম্যানেজ করবেন, এই তো। সো আমরা এরকম একটা কয়েকটা ডিভ নেই। আমাদের কি ইমেজ আছে? আচ্ছা, ইমেজ আছে।
একটা প্যারেন্ট ডিভ নেই, যে PARENT প্যারেন্ট ক্লাস। আচ্ছা প্যারেন্ট ডিভ। আচ্ছা গত ক্লাসের মতো আমি মিস্টেক করি কিনা, ওদের মতো আউট করে জলের মতো ক্লাস দিতে হয় কিনা। রোজ সেন্টার ক্লাস স্লিক, এখানে কি স্লিক নেম দিতে হবে? ক্লাস না, আমাদের ইচ্ছে মতো ক্লাস দেওয়া যাবে। সো একটা প্যারেন্ট ডিভের পর একটা চাইল্ড ডিভ নেই, চাইল্ড ডিভের ভিতরে আমাদের ইমেজ থাকবে। ইমেজ কোথায় আছে আমাদের? রিসোর্স ইমেজেস hero.png, এখানে উইথ দে উইথ 100% মধ্যে পুরোটাই নিয়ে যাবে। আল্লাহ তো অনেক বড় করে আসছে। আচ্ছা এটা যদি রো নেই, রো টিপটাকে দেই, এখানে একটা ক্লাস দেই, ক্লাস কল 3, কল 3 এর ভিতরে থাকবে অস্থির। পরে আমরা কল 3টাকে উঠে দেব, সমস্যা নাই। একটা দুইটা তিনটা চারটা আছে আমাদের ইমেজ। সো আমাদের হিরো.png না দিয়ে আমরা দেব কি আছে আমাদের ইমেজে, ইমেজ 4 আমরা র্যান্ডমলি ইমেজ দেই, ইমেজ 4, ইমেজ 2, ইমেজ 3, এটা র্যান্ডমলি ইমেজগুলো আসছে। সো এরকম আর কি। সো আমাদের HTML মার্কআপ হয়েছে, এখন আমাদের JS মার্কআপ মানে JS দিতে হবে। সো এখানে বলে দিতেছে, এখানে মানে বলে দিতেছে যে ইনিশিয়ালাইজ ইউর স্লাইডার, যে মানে JS দিয়ে স্লাইডারটাকে অ্যাক্টিভেশন করতে হবে। সো আমাদের ডকুমেন্ট ডট এটা তো আছে, এটার ভিতরে আমাদের এই যে এখানে বলে দিচ্ছে ইউর ক্লাস ডট স্লিক, তারপর হচ্ছে অপশন। সো আমাদের ক্লাসের নাম দিতে হবে, এখানে মিস্টেক দেখেছি, এখানে স্লিক নেম স্লিক ভ্যালু, এটা সেটিং ভ্যালু পরে দিচ্ছি। আমাদের ক্লাস নেম হবে, আমাদের এই প্যারেন্ট ক্লাসটা দিতে হবে। সো প্যারেন্ট ক্লাসটাকে দেই, স্লাইডার হয় কিনা। ওপস এই যে দেখেন আমাদের স্লাইডার হচ্ছে, কিন্তু সবগুলো বড় আকারে আসতেছে। বড় আকার আসার কারণ আছে, আমরা এখানে ইমেজের উইথ বলে দিয়েছে 100%, মানে সমস্ত উইথ নিয়ে নেবে। সো উইথ আমরা কিছুটা কমে দিই, উইথ যদি 200 পিক্সেল দেই এখন ঠিক আছে। এই যে দেখেন আমাদের নেক্সট প্রিভিয়াস নামে একটা বাটন আছে, আর আমাদের স্লাইডার আসতেছে অ্যাকচুয়ালি। সো এখন আমরা থেকে কিভাবে অপশন দিতে পারি, সো ওয়েল আমরা ডেমোসে যাই, ডেমোসে গিয়ে এখন আমাদের অপশনগুলো দেই, যে তারপর আমাদের স্লাইডার আইটেম কয়টা করে দেখাবে, তারপর এখানে সবগুলো কত ক্লাস আমরা আউটকার রোজেলে যেরকম দেখছিলাম ওরকম, যে আমাদের রেসপন্সিভের কয়টা আইটেম দেখাবে, তারপর মানে রেসপন্সিভ মানে ছোটো ডিভাইসের জন্য কয়টা, বড় ডিভাইসের জন্য কয়টা দেখাবে, এরকম অপশনগুলো আমরা দিতে পারি। এই অপশনের এই একটা অবজেক্টের স্লিক কারোজের একটা অবজেক্ট নেই, অবজেক্টের ভিতরে যে স্লাইড শো এখানে যদি 4 দেয় তাহলে আমাদের 4টা করে দেখাবে, ডেফিনেটলি এই যে আমাদের 4টা করে দেখাচ্ছে। আর আমাদের নেক্সট প্রিভিয়াস একটা বাটন, অদ্ভুত কালার বাটন আসছে, ওটা সমস্যা না, ওটা আমরা ফিক্স করতে পারবো। বুঝতে পারছেন যে আমাদের স্লাইডারটা কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন? অস্থির না? এখানে আপনার ইমেজ না দিয়ে এখন আপনি আপনার এখানে কন্টেন্টও দিতে পারেন। মানে এখানে কন্টেন্ট বলতে আমাদের ব্যানার সেকশন, এই যে আমাদের ব্যানার সেকশন যদি আমরা একটা স্লাইডার দিতে চাই তাহলে আমরা এরকম করতে পারবো না, যে আমাদের প্যারেন্ট ডিভ একটা ডিভ থাকবে, তারপর ডিভের চাইলে আমাদের এরকম 10 মানে 4-5টা মানে ব্যানার থাকবে, তারপর এই ব্যানারটা একটা স্লাইডার আকারে আসবে, যেগুলো আমাদের ই-কমার্স সাইটে থাকে, বুঝছেন? এরকম আর কি। আমরা আর কয়েকটা অপশনস দেখি, যে যেমন তখন ডটস ট্রু, বাই ডিফল্ট ডটস ট্রু দেওয়া আছে। আমরা যদি ডটস মানে ট্রু করি তাহলে ডটস মানে নিচে একটা ডটস আকারে আসবে, যে অ্যাকচুয়ালি ডটস বলতে এখানে এগুলোকে বোঝানো হয়েছে। যদি এগুলো বাইঙ্গে সুরে আছে, এগুলো আমরা ইন্সপেক্ট করে ডিজাইন করতে পারি। গত ক্লাসে একটা ডিজাইন করে দেখেছিলাম, মানে আউল ক্যারোজেলের, ওটা বুঝছেন না ভাই, কিভাবে আমরা পজিশন দিয়ে ডিজাইন করতে পারবো? এরকম সেম এইভাবে ইন্সপেক্ট করে, যে দেখেন একটা আইডি দেওয়া আছে স্লিক আইডি, তারপরে এরকম এটাকে আপনি ডিজাইন করবেন, এটাকে ধরে আপনি পজিশন দেওয়া ডিজাইন করে দেবেন। ব্যাকগ্রাউন্ড রেড
আচ্ছা, যাই হোক আমাদের ক্লাসগুলোকে ইম্পর্টেন্ট দেওয়া মানে পজিশন দিয়ে ধরে এভাবে মানে ডিজাইন করতে পারবেন। সো আমরা আর কয়েকটা অপশন দেখি আর কি আছে। ইনফিনিটি ট্রু, স্পিড 3 সেকেন্ড, তারপর হচ্ছে মানে সেন্টার মোড, স্লাইড শো, তারপর হচ্ছে স্পিড, ইনফিনিটি ফলস। সো ইনফিনিটি যদি আমরা ট্রু দেই এগুলো স্ক্রল করবে মানে ইনফিনিটি পর্যন্ত, যে ইনফিনিটি যেগুলো লিখেন কন্ট্রোল জ্যাড ইনফিনিটি ট্রু, TRUE। তারপর আরেকটা থাকতে পারে অটো প্লে, যে বাই ডিফল্ট মানে অটো প্লে হতে থাকবে। আমরা যেরকম এখানে ক্লিক করার পর অটো প্লে হচ্ছে, আমরা চাইলে এটাকে মানে বুলিয়ান ভ্যালু দিতে পারি যেটা অটো প্লে হবে। সো আরো অপশন আছে যে অ্যারো আমরা রাখবো কিনা, তারপর ফেড ইন ফেড আউট, তারপর ফোকাস সিলেক্ট। সো এখান থেকে যদি সিলেক্ট করি মানে অ্যাকচুয়ালি কপি করি পেস্ট করি, অ্যারো স্পলস বলতে আমাদের এগুলোকে বোঝানো হয়েছে। আচ্ছা এখানে ডটস, স্লাইডার শো, স্লাইড শোর জন্য কনফিগ থাকছে ফোকাস আউট। এটাকে 1 2 অ্যারো স্পলস অটো প্লে ডটস or of arrow is fade in fade out focus select slider scrolls fade in fade out, what happened একটা করে আসতেছে কেন, dots true arrows false, ফার্স্ট arrows যদি দেই কিন্তু এখানে একটা করে দেখাচ্ছে কেন, একটা করে দেখুন কোনো ওয়ে হবে না। স্লাইড শো ফর স্ট্রেঞ্জ। ও আচ্ছা আমার তো কারেন্ট চলে গেছে, এই কারণে সিডেন গুলো পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন ইনফরমেশন আসছে। কি একটা আমার প্রতিদিন কারেন্ট চলে যায়। হ্যালো আরিফ ভাই। ভাই হ্যাঁ ভাই কারেন্ট চলে গেছিল, সরি দেখুন আমার কারেন্ট আসছে। আমার কাছে আচ্ছা বুঝছেন, কারেন্ট স্ক্রিন দেখতেছেন। আচ্ছা ওয়েল আমরা কোথায় ছিলাম, আমরা অপশন দেখতেছিলাম যে আমাদের কি অপশন আছে। সো ফেড ইন, এখানে আমি যদি ফেড দেই তাহলে দেখেন আমাদের এই আমাদের স্লাইডগুলো মানে ফেড আকারে আসতেছে 1 2 3, এখানে আমি ক্লিক করতেছি আমাদের ফেড আকারে আসতেছে। সো এভাবে আরো অনেক অপশন আছে, যেমন আমাদের অ্যারোস বলতে এখানে এই প্রিভিয়াস নেক্সট এগুলোকে বোঝানো হয়েছে। সো আমরা যদি এখানে অ্যারোস যদি ফলস করে দেই, অ্যারোস ফলস, তাহলে আমাদের এই প্রিভিয়াস নেক্সট এগুলো আসবে না, এগুলো অটোমেটিক মানে কেটে যাবে, মানে অ্যারোস ফলস। তারপর হচ্ছে ডট, তারপর ডটস মানে ডটস যদি ফলস করি তাহলে এই ডটসগুলো অ্যাকচুয়ালি আসবে না, যে এখন একটা স্লাইডের একটা করে আসতেছে, বুঝছেন। এভাবে আমরা আমাদের মতো করে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। সো আর কি বাকি অপশনগুলো আপনি দেখেন, কারণ এখানে এগুলো তো আর হাতে ধরে দেখানোর মতো আর কিছুই নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আমি শুধু আচ্ছা, সো আমরা এখন দেখবো এইটা যে JS3 যেটা কিভাবে করতে পারি। জাভাস্ক্রিপ্ট টিল্ড সরি জাভা সি। এরকম প্লাগইন আমরা কয়টা ক্লাসে দেখবো? এই পর্যন্ত প্লাগইন জাস্ট আমরা দুইটা দেখছি, একটা হচ্ছে স্লিক আর একটা হচ্ছে আলকারজেল। কয়টা ক্লাস আমরা প্লাগইন দেখবো? প্লাগইন অ্যাকচুয়ালি আমরা নেক্সট ক্লাস পর্যন্ত দেখব, এরপরে আমরা ডাইরেক্ট প্রজেক্ট করা শুরু করব। প্রজেক্ট বলতে কি আমি আপনাকে আমরা যে ওয়েবসাইটটা আছে না deepshine.com, ওরকম চাচ্ছিলাম আপনাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইটে ডিজাইন করে দেব, বুঝতে পারছেন।
সো দ্যাট আপনি এই প্রজেক্টে আরো বিভিন্ন প্লাগইন আছে, যেমন এখানে অ্যানিমেটেড হেডলাইন আছে, তারপর পিছনে আমাদের এর নামে আমি ভুলে যাই। এই যে দেখেন, এই যে কি সরি, মনে পড়ছে, পার্টিকেল জেএস, এখানে একটা প্লাগইন আছে, এই প্লাগইনগুলো দেখতে পারবেন এরকম আর কি। তো আমরা দেখি এখানে ভ্যানিলা টিট লিখে যদি সার্চ করি, এই যে ভ্যানিলা টিট আমাদের গিটহাবে নিয়ে যাচ্ছে। আমাদের গিটহাবে যাওয়ার পর আমাদের এখন ওদের সিএসএস মানে জেএস ফাইলটা নিতে হবে। জেএস ফাইলটা নেই, একটু ডাউনলোড করতে হবে। সো vanilla.min.js অথবা vanilla. আপনি মিনিফাইড করা সার্ভার ডাউনলোড করতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমার ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। সো ওয়েল, স্লিপটা কাটে দিই, স্লিপের নিচে তার লাগে আমরা ডিজাইনটা সুন্দর করে করি। এই সব কন্ট্রোলার কই, কন্ট্রোলার দুটো কন্ট্রোলার করে গেছে, স্ট্রেঞ্জ। এই কন্ট্রোলারে শেষ কই, ডিপ এই স্যার দে, এই স্যার একটা হরিজন্টাল লাইন ব্রেক, তারপরে এখানে একটা S1 দেই, S2 টেক্সট সেন্টার, ভ্যানিলা TILT, ভ্যানিলা টিড। আচ্ছা ওকে ফাইন, TILT। সো আমরা আগে এরকম একটা ডিজাইন করি, যেরকম ডিজাইনটা অ্যাকচুয়ালি কোন রকম আছে, যদি বিভিন্ন ইন্সপেক্টরে যাই। আচ্ছা ভাই, ডিজাইনটা যদি কপি করি তাহলে কোনো প্রবলেম আছে? কারণ আপনি তো এটা এগুলো পারেন, জাস্ট ডিজাইন করে টাইম ওয়েস্ট করে লাভ নাই, কারণ আমরা এখন ডিজাইন শিখতেছি না। সো জাস্ট বিভিন্ন ইন্সপেক্ট করে ডিজাইনটাকে কপি করছি। আমাদের ইমেজগুলোকে পাবে না, ইমেজগুলো পাবে না পাওয়ার অবশ্যই কারণও আছে। ইমেজ, আচ্ছা, কারণ আমাদের ইমেজ পাথ সেম না। সো যাই রিসোর্স ইমেজেস, ইমেজেস 3, resource images 2, resource images 3। সো ওরে আল্লাহ, এত বড় করে আসছে। আচ্ছা ওয়েল, আমাদের এখানে কাস্টম সিএসএস ছিল, কাস্টম সিএসএস গুলো কপি করি, style.css অ্যাকচুয়ালি এগুলো style.css। এখানে আমি কমেন্টারটি করে দিই যাতে পরে আপনার দেখতে সুবিধা হয় যে সিএসএস গুলো কেন আসছে। ভ্যানিলা টিল্ট, TILT। এই অবস্থা কেন বুঝতে পারছি, আমরা বুটস্ট্র্যাপের সাথে কনফ্লিক্ট খাইছে, কারণ এগুলো তাহলে কাস্টম ছিল, তো বুটস্ট্র্যাপটাকে কনফ্লিক্ট করে দেই। একদম বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপটাকে কমেন্ট করে দেই, কারণ এটা মানে একটা সিএসএস এর সাথে আরেকটা সিএসএস কনফ্লিক্ট খাইছে, এই অবস্থা কেন। যাই হোক, আচ্ছা আমরা ডিজাইনটাকে ঠিক করি, কাজগুলো কীভাবে আছে এগুলো আমি কমেন্ট করি, এগুলোর জন্য যত ঝামেলা। এই সমস্যা কেন বুঝছি, কন্টেইনার এই যে এখন ঠিক আছে। বুঝছেন যে আমাদের এখানে সিএসএস এর সাথে কনফ্লিক্ট খাওয়ার কারণে
মানে সবগুলো একসাথে ম্যাচ আপ হয়ে আসতেছে। তো জাস্ট আমি আগের মানে স্লিক কার্সরটা ফরম্যাট আউট করে রাখছি, এখন জাস্ট আমাদের জেএস ইনজেক্টটা মানে এটা ওটা রাখছি। সো ওয়েল, আমি এখন আমার আগের এক্সিস্টিং প্রজেক্ট থেকে জেএস লিঙ্কটা মানে কপি করি। কোথায়? ডাউনলোডস, ক্লাস ইফেক্ট, অ্যাকচুয়ালি এটা ভ্যানিলা টিএলটি, এটা কপি, ডেস্কটপ, ক্লাসরুম, আলিফ, টপিক 29, রিসোর্সেস, জেএস, পেস্ট, ভ্যানিলা টিএলট জেএসটাকে ইনক্লুড করি আমাদের প্রজেক্টের একদম শেষে। সি আর আই পিটি এস এসআরসি, রিসোর্সেস, জেএস, ভ্যানিলা টিল্ট। এখানে কমেন্ট করে দেয় যাতে করে আপনি দেখতে পারেন। ভ্যানিলা টিআইএলটি। ওয়েল, এখন আমাদের সব কিছু শেষ। এখন জাস্ট আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে যে আমাদের মানে হভার করলে যে এরকম যাতে হয়। সো ইনিশিয়ালাইজেশনের কোডটা কপি করি। এই যে আমাদের প্লাগইনে এখানে সব কিছুই বলে আছে, মানে মানে ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি। সো ভ্যানিলা টিল্ট, এই যে দেখেন এখানে সব কিছু মানে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে ইউজ করবেন। এই যে আমাদের HTML মার্কআপ করার পর জাস্ট আমাদের এই ভ্যানিলা টিল্ট এটাকে মানে ইনিশিয়ালাইজ করতে হবে। সো ডকুমেন্ট ডট স্ক্রিপ্ট, আমরা এটা এখানেও করতে পারি অথবা এখানেও করতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা এটাকে এখানে করি SCRIPT স্ক্রিপ্ট, এক্সপোর্ট করতে লাগবে না। এই দেখেন আমি জাস্ট এখানে ডকুমেন্টেশন থেকে কোডটুকু কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমাদের আগের প্রজেক্ট থেকে আর এখানে একটা ক্লাস দিতে হবে যে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টেড অল। আমাদের মনে আছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে আমরা ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টেড অল ইউজ করছি, যে তারপর এখানে আমরা কোনো একটা ক্লাস তো আইডি দিলে ওই ক্লাসের লিস্টগুলোকে আমাদেরকে দেয়। এটা আপনি কোনটা দেবেন? আমাদের যে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের একটা মানে প্যারেন্ট এলিমেন্ট থাকে না, যেমন এখানে প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের কার্ড। এই কার্ড আপনার যে কোনো কিছু হতে পারতো। এই কার্ড এই প্যারেন্ট এলিমেন্টটাকে আপনি এখানে ডিফাইন মানে ওই ডকুমেন্ট ডট কুইরি সিলেক্ট করে দিবেন। যে দেখুন জাস্ট এখন আমাদের এই সিড এটা কাজ করতেছে, অস্থির না? জাস্ট কিছুই করতে হয়েছে। আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি এরকম মানে ডিজাইন দেন, যে দেখতে কত সুন্দর, যে ইউজার এক্সপিরিয়েন্স বাড়বে এরকম কি ইউআই। সো বুঝতে পারছেন? এই দেখুন কত সুন্দর। আমি ভাবতেছি আমার সাইটে মানে ওয়েবসাইটের নেক্সট ভার্সনে এটা দিব, অস্থির লাগে, অস্থির। যাই হোক, সো আমরা নেক্সট প্লাগইন ইমপ্লিমেন্টেশনে যাই। সুপার SWIPPR সুপার স্লাইডার, যদি এটা ইমপ্লিমেন্টেশন করবো না তারপর আপনাকে দেখাই দিই। আমরা সুপার স্লাইডার নামে আরেকটা প্লাগইন আছে, সুপার জেএস ওই এই যে এটা আমাদের আরো অস্থির স্লাইডার দেয়, আরো অনেক সুন্দর সুন্দর। সো আপনি যদি চান আপনার প্রজেক্টে ওরকম স্লাইডার অ্যাড করবেন, তাহলে সুইপার এটাতে যেতে পারেন। লোড হচ্ছে, এটা আসুক ওইদিকে। কাউন্টার জেএস, আচ্ছা নেট লোড হোক। নেট তো অনেক ঝামেলা করতেছে দেখতেছি। আরেক কাজ করুন ভাই, আপনি ব্রাউজারে একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে বুকমার্ক করে ওই প্লাগইন গুলার মানে লিংক এখানে বুকমার্ক করে রাখবেন, যাতে আপনার ফাইন্ড করতে ইজিলিতে হয়। আমি যে সময় ফ্রন্ট এন্ডে কাজ করতাম আমি এরকম করতাম, আর এখন তখন ব্যাক এন্ডে কাজ করে দেখেন আমার বিভিন্ন নার্সিং নিয়ে কাজ করে মানে যত সময় আমাদের ইম্পর্টেন্ট লিংক আমার থেকে প্রয়োজন মনে হয় আমি এগুলোকে বুকমার্ক করে রাখি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে লারাভেলেরও। এক্সবারে ফোল্ডার করে কেমনে? এখানে ফোল্ডার করে কেমনে? সো মনে করেন আমি এটাকে একটা বুকমার্ক করব, এই সুইপারটাকে। এই যে দেখেন এটা অলরেডি আমার বুকমার্ক করা আছে। এই যে এখানে স্টার দেখতেছেন না, তারপর এডিট বুকমার্ক, তারপর ইনিশিয়ালি এটা আসবে অ্যাড টু বুকমার্ক। সো অ্যাড টু বুক, আচ্ছা নতুন করে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে।
caption.com এটা এডিট করা আছে, ওখানে জাস্ট আসবে আপনার অ্যাড টু বুকমার্ক। আচ্ছা এই যে দেখেন অ্যাড বুকমার্ক, এটা যদি ক্লিক করেন এই যে দেখেন আমার এক্সিস্টিং ফোল্ডারগুলোকে মানে ফোল্ডারগুলোর কথা বলা আছে যে আমার কি কি ফোল্ডার আছে, আমি কোন ফোল্ডারে অ্যাড করব। সো আমি চাচ্ছি নিউ একটা ফোল্ডার করতে, তাহলে এখানে মোরে যাবেন, মোরে গিয়ে নিউ ফোল্ডার দিয়ে আপনি কার আন্ডারে দেখতেছেন। এখন আমি যদি মানে নিউ ফোল্ডার ক্রিয়েট করি এটা বিভিন্ন আক্সের আন্ডারে চলে যাবে। আপনি যদি চাচ্ছেন রুটের আন্ডারে একটা মানে ফোল্ডার ক্রিয়েট করবেন, তাহলে এই যে রুটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিউ ফোল্ডার দিবেন। এখন জাস্ট এই যে দেখেন আমাদের রুটের আন্ডারে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, সেটার নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। তারপর যে কোনো কিছু দিয়ে এটা সেভ করলে ওটার আন্ডারে আমাদের ওই বুক মানে এই সাইটের বুকমার্কও হয়ে যাবে, বুঝছেন? আমি তো বুকমার্ক লিস্ট করতে করতে আমার আর স্পেস নাই, আমি তো ফোল্ডার করা যায় ওটা জানতাম না। না না আপনি ফোল্ডার করে করেন, তাহলে দেখেন একটা গ্রুপ আকারে থাকবে যে আপনি একটা ফোল্ডার করতে পারেন, এটার নাম দিতে পারেন যে কুইরি প্লাগইন অথবা প্লাগইনস। এখানে আপনার সমস্ত প্লাগইনস গুলো থাকবে, যেমন আমার এখানে বিভিন্ন মাস্টার আছে, তারপর লাভেলের আছে। তারপর কতগুলো লিংক আমি ডিলিট করে দিয়েছি, আমি বুকমার্ক করে আর স্পেস হয় না জায়গায়। বুঝতে পারছি, এতে এরকম আর কি আস্তে আস্তে মানে নতুন কিছু জানতে জানতে মানে হয়ে যাবে আর কি। যেমন আমি আপনাকে ফটোপিয়া নামে একটা সাইট দেখিয়েছি, এখানে আপনি অনলাইন ফটোশপের কাজ করতে পারবেন। তারপর টেলিগ্রাম সম্পর্কে শিখেছি যে নতুন নতুন আপনি টুলস সম্পর্কে জানতে পারতেছেন। ওই তো আস্তে আস্তে টেকনোলজির সাথে কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবে। সো আমরা সুইপার স্লাইডারের ডেমোসে যাই, কাজ করতেছে। এই যে স্লাইডার হচ্ছে, এই যে দেখেন অ্যাকচুয়ালি এগুলি এক একটা স্লাইডার। কিওয়ার্ডটা কই, অ্যাকচুয়ালি আমার নেট স্লো তো তাই প্রপার ভাবে আসতেছে না। এই যে দেখেন আপনি এগুলোকে মানে বাসায় দেখবেন যে কি মানে কোন কোন ধরনের স্লাইডার আছে। তো আপনি আপনার প্রজেক্টে যেটা ইমপ্লিমেন্ট করতে মানে চান ওটা ওইখান থেকে কনফিউজ করে করবেন। কিওয়ার্ডটা কই, কিউব প্যারালাক্স। এতক্ষণ পর আমাকে ইমেজ দেখায় লোডিং। এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্লাইডার আছে এখানে। প্যারালাক্স ফটো, আমি একটা জিনিস খুঁজতেছি যে পেট ইফেক্ট কিউব। এই যে দেখেন অস্থির একটা কিউবের মতো আসতেছে, সেরকম আর কি। আমি চাচ্ছিলাম আমি নেক্সট মানে ভার্সনে আমার সাইটের এখানে একটা কিউব দেবো, তো এখানে আমার মানে ইমেজ থাকবে যে কিউবিক আকারে আসবে। বিষয়টা অস্থির না যে এরকম একটা স্লাইডার অটো মানে ঘুরতে থাকবে, দেখতে কত সুন্দর। তারপরে যে দেখেন এভাবেও দিতে পারেন, মানে ডেমো দেওয়া আছে, আপনি জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখবেন। আর যদি ইমপ্লিমেন্টের সময় কোনো প্রবলেম হয়, প্রথমে আপনি গুগল দেখবেন, মানে গুগলও যে ইরোটা পাবেন ওই ইরোটা জাস্ট কপি পেস্ট করে মানে গুগল করবেন, তারপরে স্ট্যাক ওভারফ্লোতে অনেক সলিউশন পাবেন। যে সলিউশনের পরে যদি আপনি ফিক্স করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে দেখেন ওনারা কীভাবে করে, সো ওখানে কীভাবে সলিউশন দেয়। প্রথমে নিজে নিজে ট্রাই করবেন, তারপরে যদি না পারেন তারপর আপনি আমাকে বলবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, তাহলে আমি আপনাকে দেখে দেবো। আগে প্রথমে নিজে নিজে ট্রাই করে শিখতে হবে, বুঝতে পারছেন? কারণ নিজে নিজে সেলফ লার্নারটা হচ্ছে সবচেয়ে মেইন থিং। আর আমি আমার এই সব কিছু নিজে নিজে শিখছি অ্যাকচুয়ালি। পরে আমি একটা ইনস্টিটিউশনে কোর্স করছি আর একটা সিনিয়র বাইরে থেকে কোর্স করতাম, যেটা অ্যাকচুয়ালি লারাভেল ছিল। আর ভিউজেস আর নাক্সট এটা সম্পূর্ণ আমার মানে নিজের চেষ্টায় শেখা এবং ওয়েব ডিজাইনিংটাও। সো যাই হোক, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বুঝছেন? সো অনেক মোটিভেশনাল কথা বললাম, এবার কাজ করি। সো আমরা এখন এটা কই গেল, কাউন্টারটার নাম কি অ্যাকচুয়ালি? কাউন্টফিট। এটা লিখতে স্যার কাউন্টফিট। এই যে ডেমোতে যাই, এখন আমরা কাউন্টার ইমপ্লিমেন্ট করব। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে এরকম কাউন্টার প্রয়োজন হতে পারে না। সো আমরা দেখি এখন কাউন্টার কিভাবে করতে পারি। সো এর জন্য আমাদের jQuery-script.net নামে একটা সাইট আছে, ওখানে আপনি অনেক ধরনের প্লাগইন দেখতে পারবেন। তারপর ওই প্লাগইনগুলো কিভাবে ইউজ করবেন ওখানে মানে বলে দেওয়া থাকবে, তারপর ওইগুলো আপনি ইউজ করবেন। সো আমরা এখান থেকে কাউন্টার এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এর জন্য প্রথমে আমাদেরকে কাউন্টার এটাকে ডাউনলোড করতে হবে।
মানে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট গুলো। সো এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন সারা কি অ্যাড্রেস এই যে ডাউনলোডের জন্য আপনাকে বলবে। সো আমার একটা ডাউনলোড করা আছে, এই যে আমার ডাউনলোডস jQuery প্লাগইন, এই যে ইমপ্রেশন কাউন্টার, এই যে এটা ডাউনলোড করা আছে। তো জাস্ট আমি এখন এখানে সিএসএস আর জেএস ফাইলটাকে নিলেই হয়ে যাবে। সো আমি এখন সেটাই করি, আমাকে জেএস ফাইল অ্যাড করতে হবে, আর কিছু করতে হবে না, বাস। তো আমার ডাউনলোডকৃত ফাইল থেকে জেএসটাকে আমি কপি করি, কপি। এগুলো প্রথম আপনার থেকে একটু কনভার্সন লাগবে, পরে আপনি কাজ করতে হবে, তো আপনি দেখে এইভাবে কপি পেস্ট করতেছেন, একদম ইজি। js পেস্ট। সো প্রজেক্টে আসি, আগের প্রজেক্টের জন্য আর আগের স্লাইডে কি বলে আগের প্লাগইনের জন্য আমাদের এখানে কনফ্লিক্ট হতে পারে। সো আমি এগুলোকে কমেন্ট আউট করে দিই, বুঝছেন? আপনি যে সময় প্র্যাকটিস করবেন এ সময় আপনি কমেন্ট উঠাইয়া আপনি দেখেন, বুঝছেন? সো অ্যাকচুয়ালি সিএসএসটা বেশি প্রবলেম করবে। এই যে যেহেতু বডিতে ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি, বডিতে যা থাকবে সব ফ্লেক্স অবস্থায় থাকবে। কি অবস্থা, কমেন্ট হলো না কেন? জেড কমেন্টের ভিতরে আবার কমেন্ট কেমন হইব? বডির ফ্লেক্স আরেক কাজ করে দিই, তাহলে তার এই যে আমরা সিএসএস ফাইলটাকে মানে কমেন্ট করে দিই, তাহলে সিএসএস আর কিছু দিতে পারবে না। আমি শুধু ওইটাকে ওইখানে ইন্ডিভিজুয়ালি না করলে তো হয়। এই যে দেখেন একদম ফ্রেশ, কিছুই নেই। সো আর্টিকে একটা এটা আছে, এটাকে ইয়ে করে দেই, এই স্যার, বাস কাজ শেষ, একদম সম্পূর্ণ ফ্রেশ। সে যাই হোক, সো এখন আমরা কি করবো কাউন্টার। সো S3 টেক্সট সেন্টার কাউন্টার। এখন তো আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, কিন্তু বুটস্ট্র্যাপ তো আমরা কমেন্টে করে রাখছি, বুটস্ট্র্যাপ কাজ করবে না। সো বুটস্ট্র্যাপ যাতে কাজ করে কাউন্টার। সো দাঁড়ান, আমরা কি করবো এখন, dev.com। এই যে দেখেন কাউন্টার আপনার ওয়েবসাইটে এরকম থাকতে পারে, যে এরকম। সো আমরা এরকম ডিজাইন না করে জাস্ট একটা সিম্পল ডিভের মধ্যেই নেই, যাতে আপনি কনসেপ্টটা বুঝতে পারেন, যে কনসেপ্ট বোঝাটা হচ্ছে মেইন। যে কাউন্টার ফ্যাক্ট মেইন স্পেন কাউন্টার। এই যে দেখেন আমি স্পেনে 3টা কাউন্টার নাম্বার নিয়েছি, যে স্পেন কাউন্টার, তারপর হচ্ছে ডাটা নাম 1200 1800, মানে এইভাবে কিছু একটা দিয়েছি স্পেন। জাস্ট আমাদের HTML মার্কার আপ, এই দেখেন ডকুমেন্টেশন ওইভাবেই বলা আছে। এই সাইডে অ্যাড দেয়, ডাউনলোড চাই না, দেখছেন কি অ্যাড করে খাইছে, আমাদের তো ডাউনলোড করতেই হবে, দেখতেছি। এক সেকেন্ড, এই যে দেখেন আমরা প্রথমে আমাদের HTML মার্কার আপ হয়েছে। সো এখন আমাদেরকে JS ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা JS-টাকে লিংক করছি, লিংক করে নিই। সো script স্ক্রিপ্ট ডিফল্ট কেন আসে, এখানে একটা কমেন্ট করে দিই, কাউন্টার MTER। এখানে একটা সোর্স দেই, src রিসোর্সেস js, তারপর আমাদের এটার নাম হচ্ছে config.min.js। এই যে দেখেন আমাদের সাইটটা যে সময় আমরা রিলোড দিতেছি আমাদের কাউন্টার শুরু হয়েছে, ভাই দেখতেছেন? হ্যাঁ ভাই। সো কাউন্টারগুলো মানে কত পর্যন্ত শুরু হবে আপনাকে এখানে মনে রাখতে হবে। আমাদের ক্লাস কিন্তু এক কাউন্ট ফ্যাক্ট এটাকে অবশ্যই ইউজ করতে হবে, কারণ এটার উপরে আমাদের জেএস গুলো করা আছে। তো জেএস গুলো কোথায় করা আছে, আমরা যদি জেএস এ যাই config.min, এই যে দেখেন আমাদের এই ক্লাসটার উপরে আমাদের এখানে এই কোডগুলো করা আছে। এই যে দেখেন ডাটা নাম, এই যে এই ডাটা নাম বলতে এখানে এই ডাটা নামকে বোঝানো হয়েছে যে আপনি কত পর্যন্ত চাচ্ছেন। সো আমি যদি এখানে 500 পর্যন্ত দেই, আর এখানে যদি 10 পর্যন্ত দেই, আর এখানে যদি 5000 পর্যন্ত দেই, তাহলে আমাকে 5000 পর্যন্ত কাউন্ট করে দেবে। আর এখানে আমাকে অবশ্যই কাউন্ট ফ্যাক্টর ক্লাস দিতে হবে। আমি যদি ক্লাসটার নাম যদি মানে চেঞ্জ করি, সবগুলি ক্লাসের নাম দিয়ে টেস্ট। সো আপনাকে ডেফিনেটলি এখানে টেস্ট নামের ক্লাসটাকে ইউজ করতে হবে, কারণ টেস্টের উপরেই
সমস্ত কাজগুলো করা হয়েছে। আর এটা মনে রাখবেন, এই টেস্ট ক্লাসটা এখানে যে এই কাউন্টারের জন্য যে ক্লাসটা ডিপেন্ড করবেন, এই ক্লাসটা আপনি অন্য কোথাও ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে ওইখানে প্রবলেম হতে পারে যে সেম ক্লাস থাকার কারণে এখানে সেম ক্লাসের উপর একটা জাভাস্ক্রিপ্ট করা আছে, ওর এখানে প্রবলেম হতে পারে, বুঝছেন? সো আমরা একটা ক্লাস না দেখে যদি আইডি দেই তাহলে দেখি কি হয়। কারণ আচ্ছা, আপনি আইডি দিতে পারবেন না, কারণ আইডি শুড বি ইউনিক, বুঝছেন? কারণ এখানে যদি একটা আইডি দেই, আইডিগুলো আমাদেরকে HTML ইউনিকভাবে দিতে হবে, তাহলে আমাদেরকে এই কোডটাকে 3বার করে লিখতে হবে। সো কোড রিপিটেশন হচ্ছে। সো ক্লাস একটা ইউনিক ক্লাস লেখাটা সবচেয়ে বেটার হয়, বুঝছেন? এই তো আমি জাস্ট এখানে সিম্পল একটা স্পেন ট্যাগের ভিতরে দেখাচ্ছি, আপনি যখন ডিজাইন পারেনি এরকম একটা সেকশন ডিজাইন করবেন, এখানে ফন্ট অসম থাকবে, তারপর এখানে একটা টেক্সট থাকবে, তারপর এখানে আপনার কাউন্টারগুলো দিতে চাচ্ছেন, এখানে এই যে স্পেন, এই জাস্ট স্পেনটাকে কপি করে এই পোর্শনে বসাবেন, বাস এতটুকুই তো। সিম্পল না ভাই? হ্যাঁ ভাই, অস্থির অস্থির। দেন দেখি আর কি আছে, 3টা। তারপর একটা হচ্ছে পপ আপ, এখানে কোন প্লাগইন ছিল, যাই হোক, ম্যাগনিফাইং পপ আপ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাক। নেক্সট ক্লাসে ম্যাগনিফাইং পপ আপ দেখবো আর ফিল্টারটা দেখবো। তাহলে জাস্ট আমাদের প্লাগইন মোটামুটি বেসিক কয়েকটা প্লাগইন গেছে, তারপরে এই প্লাগইনগুলো দিয়ে আমরা প্রজেক্ট করবো, যে এখন এগুলো তো আমরা ইন্ডিভিজুয়ালি ইউজ করে দেখছি, আমরা এখন প্রজেক্টে কীভাবে ইউজ করতে পারবো ওইটা দেখবো, যাতে আপনার নলেজটা আরও বাড়ে। তারপর আপনি আপনার প্রয়োজন মতো প্রজেক্টে প্লাগইন ইউজ করবেন, যেগুলো রিসোর্স তো আমি আপনাকে দেখাইছি। কারণ এটা আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি এখন দেখালাম না, যে আমাদের পার্টিকেল জেস আর ইনিমিডিয়েট হেডলাইন এগুলো প্রজেক্টের সময় দেখো, যাতে আপনার এক ডিলে 2 পাখি হয়, প্রজেক্টও হইলো প্লাগইনও দেখা হইলো, বুঝছেন? আর আপনি যদি jQuery script.net এ যান, এখানে অনেকগুলো প্লাগইন দেখতে পাবেন, অনেকগুলো মানে হিউজ। jQuery speed speed.net যাই speed.net, দেখেন আপনার এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে ডকুমেন্টেশন সহকারে সবকিছু দেওয়া আছে। আপনার ডকুমেন্টেশন দেখে দেখে ইমপ্লিমেন্টেশন করা শিখবেন, তাহলে আপনার নলেজ আরো বাড়বে, বুঝছেন? এই তো আর কি আছে। সো আমরা যদি এটাতে যে 3D গ্লাস মানে মানে প্যারালাল একটা প্লাগইন দেখি, সো প্রথমে আমরা ডেমো দেখি, যেটা ডেমোটা অ্যাকচুয়ালি কিরকম হতে পারে। সো ডেমোটা ওপেন হোক, কোড পেন ওপেন হবে। এই যে ডকুমেন্টেশন দেওয়া হয়ে আছে, কোড পেন লোডিং কার্ড। এই যে দেখেন এটা অস্থির, আমি কিন্তু এটা মানে 2-3 দিন আগে শিখছি, মানে এক জায়গায় দেখছি ইউটিউবে, মানে আমার একটা ফ্রেন্ডের টিউটোরিয়াল করতেছিল এটার, সো ওর থেকে আমি ইন্সপায়ার হয়ে এটা আপনাকে দেখালাম। এভাবে আপনি এক্সপ্লোর করবেন, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখবেন এরকম অ্যানিমেশন শো করায়, তারপর ওইগুলো ইউটিউব লিঙ্কে যাবেন যেগুলো কিভাবে করে, তারপর পরে এগুলো নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবেন। এই যে দেখেন এখানে একটা স্লাইডে লেখা আসতেছে, অস্থির না ভাই? এই যে এরকম কোড আনলো, জাস্ট এখানে আপনাকে ভিউ দেওয়া আছে, আপনি এখানে এইভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এখানে সমস্ত কোড দেওয়া আছে। সো আপনি বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, যে আস্তে আস্তে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। অস্থির অস্থির, এটাকে আমি বুকমার্ক করে রাখি, অ্যাকচুয়ালি এটাকে অস্থির লাগছে। অস্থির। ঠিক আছে ভাই, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক।